নমস্কার বন্ধুরা, অনির গল্পকুটিরে সকলকে জানাই স্বাগত। আমি অনিন্দিতা। আজ আপনাদের যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম মাছ। গল্পটি লিখেছেন মহাশ্বেতা দেবী। শুরু করছি আমার আজকের নিবেদন। অন্তত 200 গ্রাম মাছ ওর নাতিকে দিতেই হবে। ভবেন সেই কথা ভাবছিল। ডাক্তারবাবুর ড্রাইভার ভবেন। ড্রাইভার হিসেবে ভবেন মন্দ পায় না। 250 টাকা একবেলা খোরাকি। কিন্তু ডাক্তারের ড্রাইভার বলে কথা। রাত 11টার পর ডাক্তারবাবু কলে যান না। 11টায় যে কল আসে তাতে রাত 2টোও বাজতে পারে। এই তো সেদিন গিন্নিমার মেসোমশাইয়ের স্ট্রোক হলো। 11টার সময়ে ভবানীপুর থেকে বেরিয়ে পার্ক সার্কাস যেতে হলো। ভবেনের কথা তখন ভাবা সম্ভব নয়। ডাক্তারবাবু আরও 3 জন ডাক্তারকে ডাকলেন। এই মেসোমশাই বিয়েতে ডাক্তারবাবুকে যে দানবাকার ফ্রিজ দেন তাতেই দোকানের ওষুধপত্র অনেক থাকে। 3 জনকে নিয়ে সমারোহে চিকিৎসার প্রথম পর্ব সেরে ডাক্তারবাবু বেরোলেন 2টোয়। বাড়ি পৌঁছলেন 2:10। ভবেন, গাড়িতে থেকে যাবে নাকি? না স্যার, চলে যাব। বাস ফাস নেই? নাতিটা আছে। বলে ডাক্তারবাবু 2 টাকা দেন। ভবেন কসবাই হেঁটে ফেরে। কসবাই রাত বিরেতে হেঁটে ফেরে, অথচ ছিনতাই পার্টি ধরেনি। এতেই প্রমাণ হয় ভবেন হলো ট্যাগখালি ফুটো পার্টি। কোনোদিন ওর পকেটে কিছু থাকে না। অনাহারে ভবেনের গা গোলায়, মাথা ঝিমঝিম করে। বোন ছাড়া সংসারে ওর কেউ নেই। আর ওই নাতি, বউ মরেছে, মেয়েটা মরেছে, জামাই আর একটা বিয়ে করে সংসারী। নাতি ভবেনের ঘাড়ে। 2 জনের সংসারে 250 টাকাই চলে যেত। চালিয়ে নিতে পারত বিধবা বোন। বোন আশ্চর্য কম খরচে সংসার চালাতে জানে। কিন্তু 250 টাকা ভবেন এখন হাতে পায় না, কারণ ওর মেয়ে। বিয়ের পর থেকেই নির্যাতন আর নির্যাতন। শাশুড়িতে স্বামীতে মেয়েটাকে মেরে ফেলে পিটিয়ে পিটিয়ে, তারপর টাঙিয়ে দেয় ঘরের আড়ায়। কেস করে ভবেন। সেই সময়ে সবাই তাকে তাতিয়েছিল। ডাক্তারবাবুও বলেন, আদালতে যাও, এত বড় অন্যায় মেনে নিও না। কচি নাতিকে বোনের কাছে রেখে ভবেন খুব ছোটাছুটি করে। পুলিশ, থানা, উকিল, ম্যাও সামলাতে ডাক্তারবাবু 3000 টাকা ওকে ধার দেন। কেসে কিছুই দাঁড়ায়নি। মেয়ের শ্বশুরবাড়ির যেসব পড়শি ভবেনকে আসরে নামান, জামাইয়ের মস্তান ভাই বন্ধুর হুমকিতে তারাই উল্টে গাইলেন আদালতে। প্রমাণ হলো ভবেনের মেয়ে ছিল নষ্ট মেয়ে ছেলে। সেই কারণেই সে আত্মহত্যা করেছে। জামাই বেকসুর খালাস পায় প্রমাণাভাবে। তারপর শ্বশুরকে সে লাঞ্ছনার শেষ রাখে না। সে বিয়ে করে ঠান্ডা হয়ে থিতিয়ে বসতে ভবেন হাঁপ ছেড়ে বেঁচেছে। এখন সে মাসে 50 টাকা হিসেবে ডাক্তারবাবুর ধার শুধছে। 1 বছর হলো, আরো 4 বছরে ধার শোধ হবে। অন্য লোক হলে কেটে পড়ত, অন্যত্র কাজ খুঁজত। মিনিবাসে ভবেন সুযোগও পায় একটা। কিন্তু ডাক্তারবাবুর ধার শোধ না করে ভবেন কিছু করতে পারবে না। একে সে ভীতু, কমজোরি। মেয়ের মৃত্যু ও কেসের অভিজ্ঞতা তার কোমর একেবারে ভেঙে দিয়ে গেছে। আরও সে ধার নেয়। কোথা থেকে নেয়? অথচ নাতির শরীরে বার নেই। 7 বছরের ছেলে কোলে নিলে মনে হয় একটা বালিশের ওজনও নয়। যেমন রোগা তেমনি ক্ষীণজীবী। ডাক্তারবাবুকেই দেখিয়েছিল ভবেন। ডাক্তারবাবু বললেন,
অন্তত 200 গ্রাম মাছ ওকে দাও। দুধ, মাখন, ডিম এসব বলবো না, যেভাবে পারো মাছটা ওকে দাও। মাছ পেলে নাতিটা 2 ভাত বেশি খায়, কিন্তু মাছকে নাকি ভবেনের সাধ্য? কই, মাগুর, শিঙি, রুই কেন, তেলাপিয়াও ওর আয়ের সীমায় পড়ে না। 50 টাকা বাড়ি ভাড়া, 150 টাকায় সর্বস্ব খরচা চালানো। ভবেনের বোন কয়লার গুঁড়ো কিনে গুল দেয়, শুকিয়ে বেচে। পাড়া থেকে কাগজ কিনে ঠোঙা বানায়। সেই মাঝে মধ্যে একটু মাছ কিনে এনে সোনা, জাদু, মানিক বলে ভুলিয়ে ভালিয়ে নাতিকে ভাত খাওয়ায়। রোজই নাতি কাঁদে, ডাল খাবো না, ডাঁটা খাবো না, মাছ খাবো, মাছ দাও। ও শীতের দিনে কমলা লেবু চাই, গরমের দিনে আম। বাজার ভরা মাছ দেখে মাছ চাই। ভবেনের বুকে ওর কান্না বিঁধে থাকে। ডাক্তারবাবুর বাড়ির বাজার ভবেনই করে। নিঃসন্তান এই দম্পতির জন্যে রোজই কেনে কিলোখানেক কাটা মাছ আর মাংস, মুরগি। অন্দরে কোনোদিনই ঢোকেনি। চাকর এসে বাজারটা নিয়ে যায়। কি এত মাছ রোজ নিত্যি খায় ওর জানতে ইচ্ছে হয়, জিজ্ঞেস করতে সাহসে কুলোয় না। ডাক্তারবাবুর গিন্নির চেহারা ও মেজাজ ভীষণ রাগী রাগী। গাড়িতে বসেও উনি কখনো কথা বলেন না, স্বামীকে দাবড়ি দেন, যেন স্বামী ওর চাকর। ভবেনই ওকে নিয়ে যায় এখানে ওখানে। মার্কেট থেকে 1000 টাকার শাড়ি কেনেন উনি, বউবাজার থেকে গয়না। নতুন ফ্ল্যাট কদ্দূর হলো আলিপুরে তাও দেখতে যান। বয়সে উনি ভবেনের মেয়ের মতোই, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই ওকে ভবেন তুমি বলে কথা বলেন, অত্যন্ত দূরত্ব রেখে। ফলে ভবেন কখনো বলতে পারেনি, যত টনিক, প্রোটিনেক্স ওষুধ স্যাম্পেল পান কিছু দেন নাতির জন্যে। গিন্নির ডান হাত হলো রেনু, ওর খাস আয়া। সর্বদা ওকে উলি শাড়ি পরিয়ে রাখেন গিন্নি, কানে মুক্তোর টপ। দেখলেই ভবেনের মনে হয় একটা নকল উলি শাড়িও ও মেয়েকে পরাতে পারেনি। ভালো শাড়ি পরাতে পারেনি, ভালো তত্ত্ব করতে পারেনি, কারখানা কর্মী ওভারটাইমি জামাইকে সাইকেল কিনে দিতে পারেনি। কিন্তু মেয়ে তো নেই, নাতিকে কি করে বাঁচায় ভবেন? পরিমাণেও বেশি খেতে পারে না, অধিক ক্যালোরির খাদ্য ওর বাঁচার উপায়। সব কিছুই যে ভবেনের ক্ষমতার বাইরে, তা ছেলেটা বোঝে না। বোন বলে, ওকে নে বাজার পথে ঘুরে আনতে পারি না দাদা, সব বর্ষ চাই শুধু। ও লাল আপেল চাই, সাদা ডিম, সোনালি মাখন, ননিকোমল সন্দেশ, কমলা লেবু। বোন ওর হাতে একটা জিলিপি দিয়ে ভোলাতে ভোলাতে ঘরে আনে। যখন ঘুমোয়ও কচি পাঁজরের ওঠানামা দেখতে দেখতে বোন বলে, মিনি নিচে গেছে, চিহ্নটাকেও টেনে নেবে। মাছ নেই, দুই নেই, ছেলে বাঁচে। চায়ের দোকানের ননি ছাড়া গুঁড়ো দুধ দেয় ওকে ভবেন। মাছ বলতে মাঝে মধ্যে তেলাপিয়া আসে ওর জন্যে 2টো। রাতে মাছ দেব বললে ছেলেটা এবেলাও ভাত খায় ভালো, দুপুরে ঘুমোয়। এইসব ভাবছিল ভবেন গাড়ি চালাতে চালাতে। পেছনে বসে গিন্নিমা তার ভাইজির সঙ্গে কথা বলছিলেন। বাপের বাড়ির লোকজনের সঙ্গে থাকলে তার মুখে হাসি ফোটে, কথাই ধার থাকে না। ভবেনের কানে ওদের কথা কখনো ঢুকছিল, কখনো ঢুকছিল না। কথাগুলি এই রকম, তাহলে তুমিই নাও পিসি, ভেট তুই দেখে দিস নিশ্চয়ই, খাবার ব্যাপারে মেজাজি, জাস্ট মাছ। কতটা? 200 400। ডিঙ্কিকেও তাই দিতাম। লাভলি, ওর নাম বিঙ্কি। তাহলে ডিঙ্কি বললেও বুঝবে। বুঝতে পারে,
দেখো না, মাসিমণি চাইছে, পিপু চাইছে। আমি বললাম আমেরিকা যাব, কিন্তু ভালো হোম না হলে ওকে দেব না। তুমিই বলো না, মাসিমণির দুটো ছেলে, একটা কুকুর। পিপু তো টেরাস গার্ডেন নিয়ে ব্যস্ত। বিঙ্কিকে কেউ ওরা সমস্ত মন দেবে? বিঙ্কি ভীষণ অভিমানী, অ্যাটেনশন না পেলে কিছুতেও খাবে না, কিছু খাবে না। আমি সমস্ত মনই দেব, তা জানি বলেই তো দিচ্ছি। ডিঙ্কি যাবার পর থেকে বাড়িটা যে কি খালি হয়ে গেছে। বিঙ্কিকে আনার দিন সবাই আসবি, একটা গ্যাদারিং করা যাবে। ভবেন হঠাৎ ভাবল, হয়তো ছেলেপিলে পুষি নিচ্ছেন গিন্নিমা। ডিঙ্কি বলে কোনো পুষি ছিল নাকি ওর? ও, ওই আয়া, রেনুর ছেলেটা। তাকে তো ডাক্তারবাবু কোন স্কুলে বোর্ডিংয়ে দিয়েছেন। ভবেন মাঝে মাঝে রেনুর ছুটি নেবার দিনে ডাক্তারবাবুকে বাড়ি থেকে নিয়ে যায়। গ্লোব সিনেমার কাছে সেদিন রেনু দাঁড়িয়ে থাকে। ভবেন গাড়ি নিয়ে দাঁড়ায়। ডাক্তারবাবু ঘণ্টাখানেক কাটিয়ে আসেন কাছেই একটা জায়গায়। ওখানে এসব উদ্দেশ্যে ঘর ভাড়া মেলে। রেনুর ছেলে ডাক্তারবাবুর ছেলে, এ কথাও ভবেন শুনেছে। সে গেল তো, এবার গিন্নি কাকে আনছেন? যাকে ইচ্ছে আনুন। 400 মাছ শুনে ভবেনের টনক নড়ে গেল। 400 মাছ, এ কথা ওর মুখেই থাকে। রোজ ফুলওয়ালা তো গিন্নিমাকে 10 টাকার ফুল দিয়ে যায়। রোজ সকালে আগের দিনের তখনও তরতাজা ফুলগুলো রেনু পথে ফেলে দিয়ে যায়। একেবারে জল জলে পর্দা ফেলে দেন গিন্নিমা, ঠিকেজি নিয়ে চলে যায়। বসার ঘরের আসবাব ভবেনের সামনে 3 বার বদলালেন। যেসব শাড়ি পরেন না সব দেন রেনুকে। রেনু সেগুলো বেচে দেয়, তাও ভবেন জানে। মাঝে মাঝে ভবেনের জানতে ইচ্ছে করে, ও যদি গিন্নিমাকে বলে, মা, আমার নাতিকে বাঁচাতে পারছি না, ওকে একটু মাছ খাওয়াবো, রোজ যদি 2-4টে টাকা দিতেন তাহলে কি হয়। এও জানে সর্বনাশ হবে। গিন্নিমার ছেলেপুলে নেই, ডাক্তারবাবুকে কাছে পান না, বাই চড়া। জমাদারকে উনি একবার 100 টাকা দেন ওর আংটি বাথরুম থেকে পেয়ে ওকে দেয় বলে, অথচ ডাক্তারবাবুর মানুষ করা চাকরকে তুমি বলার অপরাধে তাড়িয়ে দেন উনি। রেনু না চাইতে তাকে কাপড়ে জামাই উপচে দেন, অথচ ওর মাইনের টাকা আগাম চেয়েছিল বলে সেদিনই ওকে চটি দিয়ে মেরেছেন। এরকম খোশখেয়ালি লোককে বলা যায় না কিছু, অথচ নাতির মাছের সমস্যার সমাধান করে কি করে? দোকানের বিক্রেতা নীরেনবাবু বলে, সময় থাকতে কেটে পড়ো ভবেন, ধান নিয়ে রেখেছি যে। ঝাড়ু মারো ধার শোধের মুখে। নাতিটাকে মাছ দিতে পারি নে, পুটি চুনো দাও না, তাতেও বস্তু আছে। সেও যে 5-6 টাকা কিলো। চামারের চাকর আমরা, নইলে তোমায় কশিশি কড লিভার হ্যালিবাট অরেঞ্জ দিতে পারে না? এদিকে আটকুড়ো পিঁপড়ের পেট চুষে পয়সা জমাচ্ছে, তা তো শালার ছেলেদের দিয়ে যেতে হবে, নিজের কেউ নেই। শালা ওকে 10 বার কেনার ক্ষমতা রাখে। আমরা 20 বছর কাজ করছি, পুজো বলে 10টা টাকা দেয় না, ওই ঝিমাগিকে গয়না গড়িয়ে দিচ্ছে। বড় লোকের বড় বড় ব্যাপার, এখানে এসে জোটে যত হতভাগা। মেয়েটা গেল তোমার, এখন নাতিটা। মাছ সবে তো মাগ্গি হলো কেন? খানিক যাচ্ছে বিদেশে, এদিকে তোমার পয়সা নেই, কিন্তু বহুজনের হাতে কাঁচা পয়সা অঢেল। ট্যাংরা হেনো মাছ 20 টাকায় বিকোই কেন? কেনার লোক আছে বলে। এ আর বুঝতে কষ্ট কি? কি যে করি, ভগবানকে ডেকে বসে থাকো। ভগবানকেই ধরে ভবেন, পাড়ায় ভগবান ডাক্তারকে। ডাক্তার বলেন,
তোমাকে আর কি বোঝাবো বলো, মাছটা সেদ্ধ করে খাওয়াও। ছোট ছেলের শরীর কত রকম দরকার। এ তো কিরকম দেখলেন? ভালো নয় ভবেন। ভবেন মুখ কালো করে বাড়ি ফেরে। বোনকে বলে, নয় কাবলের কাছে টাকা নেব, মেনির ওই চিহ্নটুকু তাও ধরে রাখতে পারবো না। অত্যন্ত বিচলিত মন নিয়ে ও মনিব বাড়ি যায়। আজকের দিনটাই বেগড়বে। যেতেই স্বয়ং গিন্নিমা ওর হাতে 100 টাকার নোট গুঁজে দেন। বলেন, সিধে গড়িয়াহাটে যাও, সবচেয়ে ভালো কাটাপোনা 400 নিয়ে এসো, রেনুকে ডেকে দিয়ে দেবে। বাড়ির বাজার করতে হবে না মা? না না। পরে রেনু মুচকি হেসে বলে, গিন্নির পুষ্টি মেয়ে আসছে, দোকান থেকে খাবার আসবে। ভবেন চলে যায় বাজারে। বাজারে মাছের ছড়রা দেখে ওর মাথা খারাপ হয়ে যায়। এত মাছ থাকতে ওর নাতিকে মাছ? ডাক্তার বললেন সেদ্ধ করে দিতে, নাড়িতে তেল মশলা নেবে না আর। 20 টাকা কিলোর মাছ 400 কিনে ফেলে ভবেন। ফিরতে না ফিরতে ডাক্তারবাবু এমন তাড়া মারেন যে রেনুকে মাছটাই দিতে পারে ভবেন, টাকা ফেরত দিতে মনে থাকে না। ডাক্তারবাবু সকালে গাড়ি নিয়ে বাজার যাবার জন্যে চেঁচাতে থাকেন। চেঁচানিতেই বোঝা যায় সকালেই গিন্নিমার সঙ্গে বেঁধেছে ঝগড়া। কেননা ভবেন প্রতি সকালেই বাজার করে, কোনোদিন তা নিয়ে কথা ওঠেনি। এটা নেহাত রাগের কথা। সন্ধেবেলা ভবেনের মনে পড়ে টাকাটা দেওয়া হয়নি। যেহেতু দিনটি বেগড়বে, যেহেতু গিন্নিমার হুকুম শোনেও, এ বাড়িতে ডিঙ্কি অথবা বিঙ্কির আগমন উপলক্ষে ভবেনও 1 বাক্স খাবার পাবে। এই প্রথম অন্দরে ঢোকে ভবেন। ঢুকে এক অভূতপূর্ব দৃশ্য দেখে। হলঘরে গিন্নিমা আর রেনু হেসে কুটিপাটি হচ্ছেন। রেনুর হাতে একটি প্লেট, তাতে দাগা দাগা রুই মাছ। গিন্নিমার কোলে একটি বেড়াল। গিন্নিমা তাকে চুমু খাচ্ছেন আর বলছেন, কি হয়েছে, মাছ পছন্দ হয়নি বলে তাতে একটা খারাপ কাজ করে দিয়েছ? বেশ করেছ, আরও মাছ আছে। কত মাছ, সোনা সোনা মুনু মুনু লুটুর পুটুর, কত মাছ। কাবে টিঙ্কি, কাবে? ডিঙ্কি বিঙ্কি মাছ। ভবেন দরজার পাল্লা ধরে নিজেকে সামলালো। রেনু হাসতে হাসতে মাছের প্লেটটা নিয়ে চলে গেল। ফিরে এসে বলল, ফেলে দিয়েছি। রেশম রেশম লোম বেড়ালটির। গিন্নিমা আবার চুমু খেলেন ওকে, আবার বললেন, এবার কাবে তো, সেদ্ধ করে দিচ্ছি তোমায়। ডিঙ্কি সোনামণি, এবার কাবে তো? ভবেন গলা সাফ করল। গিন্নিমা মুখ তুললেন, তুমি? রেনু এবার বেড়ালটি কোলে নিল, নিয়ে সেও চুমু খেতে শুরু করল। আপনি ডেকেছিলেন? ভবেনের ভেতরের ভবেন হঠাৎ ভীষণ রাগে কাঁপতে শুরু করল। গিন্নিমা, রেনু, বেড়াল, গিন্নির আয়া, রেনু, গিন্নির স্বামীর বাজারের সেরা মাছটা কিনেছিল ভবেন। গিন্নিমা ওর হাতে একটা পুচকে বাক্স দিলেন, তারপর বললেন, সকালের টাকা? রেনু বেড়ালটিকে নিয়ে ঘরে ছোটাছুটি করছে। ভবেন ভেবে দেখল, ও এই বেড়াল মাছ চূড়ান্ত অসভ্যতার সেটআপ ভাঙতে অক্ষম। এরা ওর চেয়ে অনেক ক্ষমতাবান। তবু সাধ্যমতো জ্বালা দেওয়া যাক। ভবেন জীবনে প্রথম অভিনয়েই অত্যন্ত পাকা অভিনয় করল। অত্যন্ত নির্দোষ বিস্ময়ে বলল, টাকা? সকালে মাছের টাকা? সে কি,
20 টাকা কিলোর 400 মাছ কিনলাম 8 টাকা দিয়ে। 92 টাকা তো গুনে গুনে রেনুকে দিলাম। আমাকে কখন দিলে? সকালেই। তুমি বললে গিন্নিমার নতুন বাইচে গেছে, বেড়ালের জন্য পার্টি দিচ্ছে, কত কথা বললে, মনে নেই? আমি? মিছে কথা গিন্নিমা। ভবেন অত্যন্ত আহত বিস্ময়ে বলল, গিন্নিমা, নিত্যি আমি বাজার করি মা। 50 টাকা 100 টাকা আপনি হরদম দেন। কোনোদিন পয়সার গরমিল দেখেছেন? বলুন। যদি বলেন দেখেছেন, এখনই আমি আপনার সামনে আত্মঘাতী হব। বলুন। 1000 টাকার ব্যাগ ফেলে আপনি নেমে যাননি সেদিন? আমি ফিরিয়ে এনে দিয়ে যাইনি? গিন্নিমা নতুন বাই বেড়ালের জন্যে পার্টির জ্বালাই জ্বলছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই। তুমি যাও ভবেন, আমি সব বুঝেছি। কিন্তু আমি। ভবেন থেমে গেল। ভবেন বলল, মুখ খুলিও না রেনু। অন্নদাতা মনিব রানীর হালে রেখেছেন, সত্যি কথা স্বীকার যাও। গিন্নিমা এবার চেঁচাতে শুরু করলেন, কবে থেকে বজ্জাতি করছিস? কবে থেকে? ভবেন বেরিয়ে এলো অত্যন্ত সন্তুষ্ট মনে। ডাক্তারবাবুকে বলে রেনু ওর চাকরি খেতে পারবে না। গিন্নিমা এখনকার মতো ভবেনের দলে। চাকরি গেলে আরও ভালো। ভবেন দিলীপবাবুকে ধরে মিনিবাসের কাজটা নেবে। ডাক্তারের ধারের টাকা শোধ দেবে না। ডাক্তারবাবুও চাইতে পারবেন না। বুঝবেন, ভবেন দরকার হলে রেনুর কথা গিন্নিমাকে বলে দেবে। আর 92 টাকা তো রইল। আজই ভবেন ছুটি নেবে তাড়াতাড়ি, মাছ কিনে বাড়ি ফিরবে। ভবেন গাড়ির আয়নায় নিজেকে দেখেও অবাক হলো। এরকম আচরণ করার সাহস ওর সত্যিই ছিল? আগে করেনি কেন? নাকি মাছটা দেখেই সাহস পেল? নাতিকে যে মাছ দিতে পারে না, বেড়াল সেই মাছ ফেলে দিচ্ছে দেখে। মিষ্টির বাক্সটা নাতির জন্যে সরিয়ে রাখল ভবেন। তারপর কান পাতল। হ্যাঁ, যা ভেবেছে তাই। ভেতর থেকে গিন্নিমার একতরফা গলার আওয়াজ আসছে, ঝনাত ঝনাত শব্দ। রাগলে গিন্নিমা কাচের বাসন ভাঙেন, তারপর মূর্ছা যান। ভবেন চুকচুক শব্দ করল মুখে। ইস, আজকের পার্টিটা নষ্ট হলো। নতুন বেড়াল বাড়িতে আসছে বলে পার্টি। আপনারা শুনছিলেন মহাশ্বেতা দেবী রচিত ছোট গল্প মাছ। একদিকে অভাব, অন্যদিকে অপচয়, সমাজের এই এক কঠিন বাস্তব চিত্র। সেই বৈষম্যের কথাই আমরা পেলাম এই গল্পটিতে। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।